আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস, এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে এই যে ভোটার তালিকা রিভিশন নিয়ে যে সমস্ত সমস্যা, আশা আশঙ্কা এই সমস্ত গুলো হচ্ছে, এটা নিয়ে দুই চারটে কথা বলবো। আপনারা আমি একটু বিজেপির প্রতি যারা নরম বিজেপির সাপোর্টার তাদের একটু বলি, মানে বিজেপির সাপোর্টার আবার নাগরিকত্ব নিয়ে সমস্যায় আছেন, বিশেষ করে তাদের জন্য বলি। দেখুন, আজকে এই যে বিহারে যে নিবিড় সমীক্ষা যেটা হচ্ছে, যাচাই বাছাই যেটা হচ্ছে, যে কাজ চলছে, এইটাতে ভিত্তি ধরেছে কবে? 2003। কেন ভিত্তি ধরেছে? ভিত্তি ধরেছে ওই সময় একবার আবার এই নিবিড় ভাবে যাচাই বাছাই প্রক্রিয়া হয়েছিল, সেই জন্য সেইটাকে ভিত্তি ধরেছে। তা 2003-এ হয়েছিল। বলুন তো 2003-এ কারা ক্ষমতায় ছিল কেন্দ্রে? হিসাব করুন, হিসাব করুন, হিসাব করুন। হিসাব করলে দেখবেন তখন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। বোধহয় 99 থেকে 2004 সাল পর্যন্ত অটল বিহারী বাজপেয়ী ছিলেন। বিহারে হয়েছিল। ওয়েস্ট বেঙ্গলে নিবিড় ভাবে কবে হয়েছিল? ওয়েস্ট বেঙ্গলে এই যে প্রক্রিয়া বিহারে 2003-এ হয়েছিল, ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল 2001 বা 2002 বা ওর সন্ধিক্ষণে 2001-2 সালে। ক্ষমতায় কারা? বিজেপি। মানে আমি এটা বলছি, ওয়েস্ট বেঙ্গলে কত লোক বাদ পড়েছিল 2001-2 সালের এই নিবিড় ভোটার তালিকা সংশোধন করে? বাদ পড়েছিল 28 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল। 28 লক্ষ। আজকের তুলনায় ভোটারও কম ছিল, কিন্তু তার মধ্যে 28 লক্ষ বাদ গিয়েছিল। এটা শুধু বিজেপির আমলে হয়েছে তা না, লাস্ট বিজেপির আমলে হয়েছে। এর আগে আমরা কাগজে দেখেছি যে ওর আগে আরো 12-13 বার হয়েছে। আরো 12-13 বার যদি হয়ে থাকে, এটা কংগ্রেসের আমলে হয়েছে, কংগ্রেস এটা করেছে, তাহলে এইটা ওই যে মহুয়া মৈত্র তৃণমূলের এমপি তারা বলছেন এটা বেআইনি। তাহলে এইটা যদি বেআইনি হয়, এই বেআইনি কাজ কিন্তু চলছে বহুকাল ধরে। আমার ধারণা এটা বেআইনি যেটা বলছে এইটা সুপ্রিম কোর্ট মানবে না। আইনে সবগুলো করার প্রভিশন আছে, পরিবর্তন করতে হলে এইটাকে না বলে আইনটা পরিবর্তন করার কথা বলতে হবে। সেটাই আমি আজকের ভিডিওটাতে বলবো। তো মূলত এই যে চটকা চটকি যেটা হচ্ছে, মানুষকে সমস্যায় ফেলা, বিরক্ত করা, আশঙ্কার মধ্যে ফেলা, এইটা কিন্তু বিজেপির আমলেই হচ্ছে। বিজেপি সুযোগ পেলেই এটা করছেন, এইটা একটুখানি মাথায় রাখুন। আর এই সাথে একটু বলি যে এই যে বিরোধীরা, কংগ্রেসীরা, ইন্ডিয়া জোট, তারা কি চায়? কি চায়? এই যে হইহট্টগোল করছে, তো তারা কি চায়? তারা কি চায় যে ভোটার তালিকায় যারা বেনাগরিক তাদেরও নাম থাকুক? থাকলে বলুক যে বেনাগরিক যারা তাদেরও নাম ভোটার তালিকায় থাকুক। তাহলে নিশ্চয়ই বিরোধীরাও চান যে নাগরিকরাই ভোটার তালিকায় থাকুক, বিদেশিদের নাম যাতে না থাকে। তারা তো ওই সংবিধানের 326 ধারার পক্ষে। 326 ধারা বলেছে 26 বছর এই ভারতীয় নাগরিক হতে হবে, 18 বছর বয়স হতে হবে। তার বিরুদ্ধে তো নয়। তাহলে নির্বাচন কমিশন যখন বলছে যে আমি নাগরিক কি নাগরিক না বেছে আমি ভোটার তালিকায় নাম তুলবো, তখন এত হইহট্টগোল কেন? এত হইহট্টগোল কেন? বলছে গ্রামের মানুষ পারবে না। ঠিকই তো, এটার মধ্যে কোনো ভুল নেই যে গ্রামের মানুষ কাগজ দেখাতে পারবে না, বহু মানুষ পারবে না, অনেকে বাদ পড়ে যাবেন। অরিজিনাল
মানে ইন্ডিয়ান ভূমিপুত্র বাদ পড়ে যাবেন। তাহলে এই যে চাই আইন মোতাবেক হোক, আবার আইন মোতাবেক করতে গেলে মানুষ বাদ পড়ে যাচ্ছেন, সেটাও আমরা চাই না। তাহলে কি চাই, আসলে চাই কি, বা এই সমস্যার সমাধান কোথায়? প্রশ্ন তো এই জায়গাতে, তাই না? ধরুন এনআরসি, এই যে বলছে এইটা ঘুর পথে এনআরসি হচ্ছে, বলছে তো, মানে এনআরসি ব্যাপারটা যেন একেবারে করোনার থেকে ছোঁয়াচে, তাই না? এনআরসি ব্যাপারটা করোনার থেকে ছোঁয়াচে, যে ও কোনো ক্রমে করা যাবে না। তো এই এনআরসি শব্দটা এলো কোত্থেকে? আমি বিজেপির কথা বাদ দিচ্ছি, বিজেপি তো করেছে, মেইন কালপ্রিট তারা, বাদ দিই। কিন্তু যারা বিরোধিতা করছেন, আত্মচিৎকার করছেন, তারা এই এনআরসিটা নাগরিকত্ব আইনে এলো কোত্থেকে? আইন না হলে এসছে? আইন হয়েছে, আইন হয়েছে 2003 সালে, ঠিক আছে। বিজেপি আইনটা এনেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় ছিলেন। তা যারা পরিকল্পনা করেছে, পরিকল্পনা করে বিল এনেছে, আইনে পরিণত, মানে বিল এনেছে, আইনে তো পার্টি করতে পারে না, মন্ত্রিসভা করতে পারে না, পরিকল্পনা করে বিল এনেছে মোদী গভর্নমেন্ট, এই অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্ট, যে গভর্নমেন্টে মমতাও ছিলেন। কিন্তু আইনটা তো পাশ করেছে পার্লামেন্ট, গভর্নমেন্টের দোষটা বেশি, পরিকল্পনা করেছে তারা, কিন্তু এই সমর্থন তো এরা করেছে। যদি হতো যে তার বিরুদ্ধে লড়াই করে সংখ্যাগরিষ্ঠের জন্য বিজেপি পাশ করে নিয়ে গেছে, তাহলে একটা কথা ছিল, কিন্তু তা হয়নি। সবাই বলেছে এনআরসি হোক। মানে আমি বলছি 542-43টা তো এমপি, একটা এমপি আপত্তি করেনি। 2003 সালে এই আইন যখন পাশ হয়, মানে আইনটার মধ্যে তো অনেকগুলো ক্লজ ছিল, তা নিয়ে আপত্তি 2 জন করেছিলেন। তখন কংগ্রেসের বিরোধী দলের নেতা মনমোহন সিং ছিলেন, আর আমাদের পশ্চিমবঙ্গ থেকে নির্দল সদস্য হিসেবে শঙ্কর রায়চৌধুরী, প্রাক্তন সেনাপ্রধান, তিনি রাজ্যসভায় এমপি ছিলেন। মনমোহন সিংহ রাজ্যসভায় ছিলেন, রাজ্যসভার বিরোধী দলের নেতা, কংগ্রেসের নেতা, সরকারি দল তখন বিজেপি। তো তারা 2 জন আপত্তি করেছিলেন। তা আপত্তি করেছিলেন কোন পয়েন্টে? তারা 2 জন আপত্তি করেছিলেন যে বাংলাদেশ থেকে যারা আসছেন রিফিউজি, ওখানকার সংখ্যালঘু, তাদের জন্য তারা যখন নাগরিকত্ব চাইবে, তাদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে একটা স্পেশাল প্রভিশন থাকুক, সরকারকে উদার হতে হবে যাতে তারা নাগরিকত্বটা পায়, এই ক্ষেত্রে আপত্তি করেছিলেন, এইটুকু। কিন্তু এই যে 14 ধারা, যে ভারতে এনআরসি করতে হবে, এনআরসি করতে হবে তা নয়, কম্পালসারি এনআরসি করতে হবে। দেখুন আপনি নাগরিকত্ব আইনের বই দেখুন, কম্পালসারি শব্দটা লিখেছে, মানে বাধ্যতামূলক ভাবে সরকারকে এনআরসি করতে হবে। আইনটা পাশ করেছিল সব দল মিলে। আজকে এই যে করোনার থেকে ছোঁয়াচে বলছে সব বিরোধী দল, তো তারা তো সবাই ছিল। তাহলে আজকে কি করা উচিত? কি করা উচিত? আজকে তাদের করা উচিত যে তাহলে আইনটাকে বাদ দাও, আইনটা পরিবর্তন করে ফেলো, রিপিল করো, বাতিল করো, আরেকটা নতুন আইন তৈরি করলে ওটাকে রিপিল করে দাও, যে দরকার নেই আমাদের এখানে এনআরসি। তাই তো হওয়া উচিত, কিন্তু সেটা করছে না। এই জায়গাটা আমি আজকের এই ভিডিওটাতে এই জায়গাগুলো একটু আপনাদের পয়েন্ট আউট করার কথা বলছি শুধু দোষ দেওয়ার জন্য না, কি করা উচিত সেইটাকে বলার জন্য। তাহলে ওই আইনটা পরিবর্তন করা দরকার। পার্টিগুলো আমার কাছে ভোটের জন্য যখন যাবে তখন বলতে হবে যে এনআরসি তো বলছেন যে একেবারে করোনার থেকে ছোঁয়াচে, কিন্তু সেই আইন পরিবর্তন করার কথা বলছেন না কেন? এই প্রশ্নটা ভোট চাইতে গেলে বলতে হবে, বা বিভিন্ন জায়গায় এই প্রশ্নের সোচ্চার হতে হবে। আমি এই কারণে কথাগুলো বলছি। তা আমরা এখন কাকে দোষ দেব? আমরা
আমরা কাকে দোষ দেব? আমরা এই ইলেকশন কমিশনকে দোষ দেব? এই যে এত লোকের নাম বাদ পড়ে যাবে এইভাবে ইলেকশন কমিশনকে দোষ দেব? ইলেকশন কমিশন কিন্তু যে কাজ করে ওই 326 ধারা, 324 ধারা, 325 ধারা সংবিধান, এই সংবিধানের এই 3টে ধারাতে যা ইলেকশন কমিশনকে নির্দেশ দিয়েছে, অধিকার দিয়েছে, সেই অনুযায়ী তাকে কাজ করতে হবে, তার বাইরে কিন্তু সে করতে পারবে না। আর কি? আর ওই যে দি রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950, মানে ওই 3টে অ্যাক্টের যে সারমর্ম সেইটা নিয়ে একটা আইনও তৈরি করে আমাদের পার্লামেন্ট। ওটা সংবিধান, এটা পার্লামেন্ট আইন তৈরি করে। তারা বলে যে এই পদ্ধতিতে এই ইলেকশন কমিশন হবে, ইলেকশন কমিশনের এই ক্ষমতা থাকবে, ইলেকশন কমিশনের চিফ ইলেকশন অফিসার এইভাবে নিয়োগ হবে, অন্যান্যরা এইভাবে নিয়োগ হবে, ডিলিমিটেশন হবে, ইত্যাদি ইত্যাদি, যা কোন কোন কেন্দ্র সংরক্ষণ হবে ইত্যাদি ইত্যাদি এই আইন বলে দিয়েছে। সেই আইন মোতাবেক তার মধ্যে থেকে ইলেকশন কমিশনকে কাজ করতে হয়। ইলেকশন কমিশনেরও কতটুকু অধিকার থাকবে কতটুকু থাকবে না তাও এই আইনে বলে দিয়েছে। তাহলে এইবার যখন ইলেকশন কমিশন এই কাজটা করছে, সে কিন্তু ওই আইনের বলে করছে, যে আইন পার্লামেন্টে সব দল মিলে করে দিয়েছে। তাহলে আজকে আমি সমস্যার কারণ হিসেবে ইলেকশন কমিশনকে শনাক্ত করব, না এই আইনের মধ্যেই সমস্যাগুলো আছে যাতে মানুষের কষ্ট হচ্ছে সেটাকে শনাক্ত করব? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাতে আপনারা বিভিন্ন ভাবে, আমি যতটুকু ভেবেছি তাতে যা বুঝেছি, দেখবেন আপনারা ভাবলে হয়তো তাই বেরোবে। সেটা হচ্ছে যে সবকিছু মিলিয়ে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে আইনেই হচ্ছে সমস্যা। আজকে মহুয়া মৈত্র চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে, কিছুই হবে না। সুপ্রিম কোর্টে গিয়ে যখন হেরে যাবে বলে বিজেপির হাতটাই শক্ত হবে, ইলেকশনের মানে যে পদ্ধতিতে হচ্ছে সেইটাই আলটিমেটলি আরো শক্তপোক্ত ভিতরে করে দাঁড়াবে, কারণ রিকগনিশন পেয়ে গেল সুপ্রিম কোর্টের। তা এই মহুয়া মৈত্র জানে না যে আজকে ওই একটা পরিসংখ্যান আমি বলেছি বিহারের, যে সেখানে বড় জোর 1 লাখ লোক বাইরে হতে পারে, আর তো সব সেই জায়গায়। আর ভারতের ক্ষেত্রে কি, যদি 150 কোটি লোক হয় তাহলে 148-49 কোটি লোক তো এই দেশেরই ভূমিপুত্র। বাইরে থেকে যদি রিফিউজি যায় এসেছে পার্লামেন্টে, এ পর্যন্ত যা কথা হচ্ছে 1,70,75,লক্ষ লোক দেশ ভাগের জন্য আমাদের দেশে এসেছে, এইটা হিসেব। মানে সব থেকে বেশি সেই ইন্দ্রজিৎ গুপ্ত যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তখন থেকে পার্লামেন্টে অনেক, আমার কাছে সব আছে, কোন সময় কোন মন্ত্রী কি কি হিসেব দিয়েছে, তাতে সর্বোচ্চ 1,75,00,000 লোকের কথা বলেছে, তার বেশি কেউ বলেনি। তো তার মধ্যে বহু লোক মারা গেছে, আবার একই সাথে অন্তত তার অর্ধেক লোক ভারত ছেড়ে পাকিস্তানে চলেও গেছে। মানে আমি এটা হিসেবের কথা বলছি। তার ধরুন 1 কোটি থেকে 2 কোটি লোক বাইরে হতে পারে, আর সবাই এই দেশের। তাহলে দেখুন এই অল্প সংখ্যক লোকের জন্য যারা বাইরে এসছে, এখানকার 148-49 কোটি লোকের কি সমস্যাটা কি হয়েছে? ওই যে জন্মসূত্রের ব্যাপারটা সংবিধান যা বলেছিল, পরবর্তীকালে আইনসভাতেই পাল্টালো, এমপিরা পাল্টেছে। 85-86 সালে রাজীব গান্ধীর সময় একবার, আর 2003 সালে অটল বিহারী বাজপেয়ীর সময় একবার। অটল বিহারী বাজপেয়ী বলল নিজেরটার প্রমাণ দিতে হবে যে তুমি জন্মসূত্রে এখানে নাগরিক, আর তার সাথে সাথে তোমার মা আর বাবা দুইজনেরটা দিতে হবে যে তারা ভারতের নাগরিক, তাই না? আর একটা ক্যাটাগরি 87 সাল করেছে, সেখানে বলেছে নিজেরটার প্রমাণ দিতে হবে, সেই সাথে সাথে আমার মা এবং বাবার মধ্যে অন্তত একজনের হিসেব দিতে পারে। এগুলো কারা করেছে? এই জটিলতা সৃষ্টি কারা করেছে? আজকে এই যে পার্লামেন্ট তৈরি করে দিয়েছে যেভাবে ভাগ করে করে, আজকে ইলেকশন কমিশন সেইটাই তো বলছে। ইলেকশন কমিশনের তার বাইরে বলার কোনো এখতিয়ার নেই। ওই যে তুমি মাপকাঠি দিয়ে দিয়েছো নাগরিক কি নাগরিক না, নাগরিকত্ব আইনে বলে দিয়েছে কে নাগরিক কে নাগরিক না, এইভাবে তুমি মাপকাঠিটা নাগরিকত্ব আইন করে দিয়েছে।
মাপকাঠিটা তুলে দিয়েছে ইলেকশন কমিশনের হাতে, যে তুমি এইভাবে মেপে 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 কারা ভারতীয় নাগরিক, তখন মাপা ওলার দোষ না ওই পার্লামেন্টে আইন যারা করেছে তাদের দোষ? আর এই সমস্যা থেকে বের করতে গেলে যে মাপছে তার হাত থেকে মাপকাঠিটা কেড়ে নিলে, এই কাঠিখানা কেড়ে নিলে কি ঝামেলা মিটবে? না ওই মাপকাঠিটা পাল্টাতে হবে, লম্বা আছে ছোট করতে হবে, বা ছোট আছে লম্বা করতে হবে, ওইটা দিয়ে তো আর সমস্যা মিটবে না। তাহলে এই জায়গাগুলো আমাদের সবাইকে বুঝতে হবে। আমি আজকের এই যে ভিডিও, সেটাতে আমি আপনাদের বলতে চাইছি যে এই আইনটা অত্যন্ত জটিল করে ফেলেছে, এবং যেভাবে জটিল করেছে, যেভাবে দেখুন মেলাতে পারবে না, শাসক দলও মেলাতে পারবে না, নির্বাচন কমিশনও মেলাতে পারবে না, এরকম ভাবেই ঝামেলা বেঁধে যাবে। ওই এগোতে হবে, পেছোতে হবে, কি করে যায়, আরো কতটুকু পাল্টানো যায়, কতটুকু বাড়ানো যায়, কতটুকু কমানো যায়, এই সব করতে হবে। কারণ আলটিমেটলি এই জায়গার ভূমিপুত্রদের বিদেশি বলে দিলে দেশে শান্তি আসবে না, অশান্তি বাড়বে। আর ওই বিদেশি যে 1 কোটি লোক এসেছে, তার এই যে আইন কানুন যাবে, তাতে 70 লক্ষ লোক এমনিতেই নাগরিক হয়ে গেছে, মানে এই আইনেও নাগরিক হয়ে গেছে। 30 লক্ষ লোকের ঝামেলা আছে, 30 লক্ষ লোকের ঝামেলা আছে। যা কিছু করবে এই পশ্চিমবঙ্গ করে 30 থেকে 50 লক্ষ লোকের বেশি এরা আটকাতে পারবে না। তার বেশি আটকাতে গেলে যে অবস্থা তৈরি হবে, মানে অরিজিনাল মানে নাগরিক যারা, সত্যিকারের নাগরিক যারা, তাদের বাদ দিতে হবে। এবং এটা করতে গেলে দেশে আগুন জ্বলে যাবে, এটা করতে পারবে না। তাহলে এই যে 20-30 লক্ষ লোকের জন্য এত বড় যজ্ঞ, বছরের পর বছর এত অশান্তি, মানে ওদের জন্য সবাইকে ভোগান্তি হচ্ছে, ওদের আলাদা করার জন্য এদেরও কাগজ দেখাতে হচ্ছে, তাই তো ঘটছে। তাই এই না করে আমরা যেটা বলছি, আজকে নয় বহুদিন থেকে বলছি, সব রাজনৈতিক দলকে বলছি যে ঠিক আছে, এতদিন ওই জন্মসূত্রে নাগরিকত্ব, ওই যে জন্মের সার্টিফিকেট সম্ভব ছিল না, মানুষের মধ্যে চেতনা ছিল না, যোগাযোগ ছিল না, মানুষ পর্যন্ত পৌঁছানো যেত না। কিন্তু এখন যা হয়েছে ভারতবর্ষে, মানুষের চেতনা, তারপরে যোগাযোগ, প্রচার যন্ত্র, তাতে এখন ওই 1 অক্টোবর থেকে যেটা 2023 থেকে যেটা লাগু করেছে, আইন করেছে, ওইটা যদি প্রচারে নিয়ে যায় গভর্নমেন্ট, বিভিন্ন রাজনৈতিক দল, তাহলে এটা বাস্তবায়িত হবে। তো সেই জন্য বলছি, এই নতুন করে যখন জন্মের ব্যাপারটা করেছো, এখানে জন্মের ব্যাপারটা না করে এইটা নাগরিকত্বের ব্যাপারটাই করো। যে ঠিক আছে 23 পর্যন্ত যারা এসেছে, ওই যে 23 সালের 1 অক্টোবর পর্যন্ত যারা এসে গেছে, তারা সবাই নাগরিক, এই মর্মে একটা আইন তৈরি করে দাও না। 25 যদি নাও করে দে বলো, এরপরে যারা এসেছে তা কিন্তু এই আইন মেনে এইভাবে চলতে হবে, একটু এদিক ওদিক করা যাবে না। এনআরসিও হয়ে যাক, এনআরসি হয়ে গেলে তালিকা তৈরি হয়ে গেল, রেজিস্টার তৈরি হলো, একটা মানুষ মরবে, একটা পঞ্চায়েতে একটা মানুষ মরবে, তার নামটা কাটা যাবে, 2টো মানুষ জন্মাবে, তার নামটা রেজিস্টারে উঠবে। আর এটা পঞ্চায়েতে হলে বিডিও অফিসে যাবে, বিডিও অফিসে হলে জেলায় যাবে, জেলা গেলে রাজ্যে চলে যাবে, রাজ্য থেকে কেন্দ্র চলে যাবে। প্রতি বছর কত লোক জন্মালো, কত লোক মারা গেল, এটা এখন করা সম্ভব হয়ে গেছে। ফলে এই সমস্ত হ্যাংওভার টেনে না বেড়ায়, মানুষকে বিরক্ত না করে, ঝামেলা না করে, আমি সব পলিটিক্যাল পার্টিকে বলছি, সবাই মিলে একটা কথা বলুন যে একটা নতুন আইন হোক, যে 2023 বা 2025 যারাই বসবাস করছে ভারতে স্থায়ীভাবে, ওই যারা ট্রিটমেন্টের জন্য এসছে ওদের কথা বলছি না, তাদের ভারতের নাগরিক ডিক্লেয়ার করে একটা আইন তৈরি হোক, বাস সমস্যা মিটে গেল। এবং তারপর থেকে আইন মেনেই ভারতবর্ষে মানুষ আসুক, বাইরে থেকে যদি আসেন নাগরিকত্ব নেবেন দরখাস্ত করে, এই দেশে যদি জন্মান বার্থ সার্টিফিকেট পাবেন, যে মারা যাবেন ডেথ সার্টিফিকেট পাবেন। আমি আজকের এই ভিডিওতে এই কথাগুলো বলবার জন্য আপনাদের সামনে এসেছিলাম। আপনাকে সবাইকে নমস্কার, ধন্যবাদ।